খেলায় হার জিত থাকবেই, প্রতিটা দল যে প্রত্যেক দিনই খেলায় জয়লাভ করবে বিষয়টি এরকম না। তবে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যে এইভাবে এতটা বাজেভাবে টেস্ট ম্যাচে হারবে, এটা তো মেনে নেওয়া কষ্টকর। শুধু মেনে নেওয়া কষ্টই নয়, এখানে অবশ্যই বাংলাদেশ টিমকে শাস্তির আওতায় আনা উচিত। আইসিসির পক্ষ থেকে এমন নিয়ম করে দেওয়া উচিত যে অবশ্যই বছরে একটা নির্দিষ্ট টার্গেট থাকবে, যারা টেস্ট ম্যাচ খেলুড়ে দেশগুলো আছে তাদের ক্ষেত্রে এই নির্দিষ্ট নিয়ম নিয়ে আসতে হবে যে কোনো দেশ যদি এই পরিসংখ্যানের দিক থেকে এই পরিসংখ্যানের আলোকে যদি এতগুলো ম্যাচ জয়লাভ করতে না পারে, একটা বর্ষে পানিশমেন্ট স্বরূপ তাদের পরবর্তী 1 বছর বা 2 বছর তাদেরকে টেস্ট ক্রিকেট খেলতে দেওয়া হবে না। এভাবে একটা নীতিমালা নিয়ে আসা উচিত আইসিসির পক্ষ থেকে। তা না হলে কখনো কোনো দেশই তার অবকাঠামোগত দিক থেকে উন্নয়নের কথা ভাববে না। বিশেষ করে বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ হওয়ার পরও তারা এতটা বাজেভাবে যে জিম্বাবুয়ের কাছে হারছে, এটার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে টেস্ট ক্রিকেটের অবকাঠামো এখনও সেভাবে গড়ে তোলা হয়নি। এখনও বাংলাদেশকে অটো চয়েস হিসেবে মনে করা হয় মমিনুল হককে, অথচ টেস্ট ক্রিকেটে এই মমিনুল হক কী বা করছে? এবং মুশফিকুর রহিম, তিনি যে ডিফেন্ডেবল খ্যাত, সেই ডিফেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমই বা এবার সিরিজে কী করলো? পরপর 2টা ইনিংসেই তিনি ব্যর্থ। যদিও মমিনুল হক তিনি রান পেয়েছে, কিন্তু সে রানটাও তুলনামূলকভাবে তার নামের সাথে যায় না। যদি কোনো একজন ব্যাটসম্যানকে নিয়মিতভাবে এভাবে টেস্ট ক্রিকেটের জন্যই শুধু তৈরি করা হয় এবং তাকে নিয়মিত টেস্ট ক্রিকেটে সুযোগ দেওয়া হয়, তাহলে অবশ্যই তার ধারাবাহিকতা আরও বেটার হওয়া উচিত। এদিক থেকে মমিনুল হক নিজেকে এখনও সেভাবে প্রমাণ করতে সক্ষম হয়নি। জিম্বাবুয়ে যখন বাংলাদেশে আসলো এই সিরিজ খেলার জন্য, তখন মূলত বাংলাদেশকে মনে করা হচ্ছিল সবথেকে হট ফেভারিট দল এবং জিম্বাবুয়েকে মনে করা হচ্ছিল সবথেকে দুর্বল দল। খেলার মাঠে এসে সেটা চিত্র সম্পূর্ণ পাল্টে গেল। জিম্বাবুয়ে হয়ে গেল অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ হয়ে গেল জিম্বাবুয়ে। এখানে জিম্বাবুয়ে যেভাবে আধিপত্য বিস্তার করে ম্যাচটাতে বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং নৈপুণ্যতা প্রদর্শন করার মাধ্যমে ম্যাচটা জয়লাভ করলো, তাতে কোনোভাবে মনে করার মতো নেই যে জিম্বাবুয়ে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, জিম্বাবুয়ে একটা দারিদ্র্যপীড়িত দেশ এবং জিম্বাবুয়ের ক্রিকেট অবকাঠামোতে ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম, এটা কোনোভাবে বোঝার কোনো কায়দাই নেই। বরং জিম্বাবুয়ে এগিয়ে যাচ্ছে সেই আগের মতন, যখন তাদের অ্যান্ডি ফ্লাওয়ার ছিল, গ্র্যান্ট ফ্লাওয়ার, হিথিস্টিক ছিল, সেই যুগে যেন তারা আবার ফিরে এসেছে। অথচ বাংলাদেশ ক্রিকেটে তো এরকম কোনো সমস্যা নাই। দীর্ঘদিন নাজমুল হোসেন পাপন ছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট অন্যতম একটা ধনী ক্রিকেট বোর্ড। এখন বর্তমানে সেই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা বিদায় নিয়েছে। সেখানে বর্তমানে ফারুক হোসেনের নেতৃত্বে যে বিসিবি বোর্ড গঠিত হয়েছে, তারাও তো কোনোভাবেই এই ক্রিকেটটিকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হচ্ছে না। মূল সমস্যাটা কোন জায়গায়? মূল সমস্যাটা হচ্ছে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটে টেস্ট ক্রিকেটের ব্যাপক অভাব। অর্থাৎ ঘরোয়া প্রথম শ্রেণীর যে ক্রিকেটগুলো হয়, জাস্ট একটা প্রথম ডিভিশন ক্রিকেটের আয়োজন করা হয়। এছাড়া আর কোনো এ ধরনের টেস্ট ক্রিকেটের মেন্টালিটি তৈরি হবে বা এ ধরনের ডোমিনেটিং পারফরমেন্স দেখানোর মাধ্যমে টেস্ট মেজাজে ক্রিকেট খেলতে পারবে এমন কোনো লিগ আমাদের দেশে কিন্তু অনুষ্ঠিত হয় না। যার কারণেই মূলত বাংলাদেশে টেস্ট খেলুড়ে সেরকম বা টেস্ট মেধা সম্পন্ন কোনো ক্রিকেটার উঠে আসছে না। এটাই সবথেকে আমাদের পিছিয়ে থাকার অন্যতম একটা দিক। তো অবশ্যই এই টেস্ট ক্রিকেটটা অবশ্যই এই টেস্ট ম্যাচ থেকে বাংলাদেশকে শিক্ষা নিতে হবে এবং বাংলাদেশ ঘরের মাঠেও যেভাবে পরাজিত হচ্ছে, এটার অবশ্যই কারণ খুঁজে বের করতে হবে এবং যারা ক্রিকেট খেলছে তাদেরকে বাজে পারফরমেন্স খেলে তাদেরকেও শাস্তি দিতে হবে। শুধু পুরো টিমটিকে যদি একবার এইভাবে শাস্তির আওতায় নিয়ে আসা যায়, পানিশমেন্টের আওতায় নিয়ে আসা যায়, তাহলে দেখা যাবে যে খুব সহজেই কিন্তু খুব ভালোভাবে ক্রিকেটাররা নিজেদের ইমপ্রুভ করবে এবং তারা ক্রিকেটের প্রতি মনোযোগ দিবে। তারা এখন বর্তমানে যেটা ভাবছে সেটা হচ্ছে তারা খারাপ ব্যাটিং করলেও বা তারা খারাপ পারফরমেন্স করলেও তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে না, যে কারণে তারা ততটা সিরিয়াস মোডে ক্রিকেটটা খেলছে না। তাই অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকে যদি ইমপ্রুভ করতে হয়, বাংলাদেশ ক্রিকেটকে যদি আবার আরেকটু ভালো লেভেলে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে অবশ্যই ক্রিকেটারদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, নতুবা কোনোভাবেই ক্রিকেটটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।